ওয়েলকাম টু স্টক প্রাইম। দেখুন, এই স্টক প্রাইম স্টক স্টাডি বাংলার চ্যানেল এখনও যারা আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এখানেও ভিডিও আসতে থাকবে। আর এই ভিডিওতে আমি এইচডিএফসি ব্যাংকের Q1, দ্যাট মিনস Q1 যে রেজাল্ট এসছে, ফিনান্সিয়াল ইয়ার 2025-এর Q1 যে রেজাল্ট এসছে, রেজাল্ট কেমন হলো এবং এখান থেকে এইচডিএফসি ব্যাংকের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আগামী দিনে, সেগুলো ডিসকাশন থাকবে এবং পূর্ণাঙ্গ রেজাল্ট বিশ্লেষণ, একটা ওভারভিউ আমি আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করবো যে এই ভিডিওতে। এবং এখান থেকে অনেক ডাউট আছে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট অ্যানালিসিস করার সময়, কারণ এখানে দেখাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে যে মানে এক বছরকে বছর এখানে প্রফিট আফটার ট্যাক্স যেটা দেখাচ্ছে, এক বছর পরের যে রেজাল্টের মধ্যে রেজাল্টে 35% গেইন দেখাচ্ছে। এখানে 35% দেখাচ্ছে যে রেজাল্ট বেড়েছে। সত্যিই কি রেজাল্টের আমরা প্রফিট এইভাবে আমরা হিসাব করতে পারি? কারণ এইচডিএফসি ব্যাংক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাংক, যদি আপনি ব্যাংক নিফটিতেও ট্রেড করেন। যারা ব্যাংক নিফটির মুভমেন্টের জন্য প্লে করেন, বাজারে ট্রেড সেটা দেখেন, তাই ব্যাংক নিফটির কিন্তু 50%, মোর দ্যান 50% ওয়েটেজ, মোর দ্যান 25% এই এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক থেকে মোর দ্যান 50% ওয়েটেজ আসে এবং মোর দ্যান 25% ওয়েটেজ যদি আমরা দেখি এই একা এইচডিএফসি ব্যাংক থেকে আসে। দ্যাট মিনস এই এইচডিএফসি ব্যাংকের যে মুভমেন্ট আমি আপনাদের সঙ্গে, যে অ্যানালিসিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, যেখান থেকে তার বেসিসে কিন্তু একটা মুভমেন্ট আপনারা দেখতে পারেন, সেখান থেকে আপনি অ্যানালিসিস করার পরে সেটা বুঝতে পারেন। এবং আমি ওভারঅল আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে কেমন হয়েছে রেজাল্ট এবং তার বেসিসে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে। এর আগে আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিয়ে একটা ভিডিও আপনাদের শেয়ার করেছি স্টক স্টাডি বাংলা চ্যানেলে, এবং সেই ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে যদি আমরা দেখি এখানে 25%, 27% মতো ওয়েটেজ থাকে এইচডিএফসি ব্যাংকের, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়েটেজ থাকে 10% মতো, দ্যাট মিনস 37% ওয়েটেজ তো এই দুটো ব্যাংকের থেকে আসে। এবং বড় বড় ব্যাংকের যে রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে তার মধ্যে কিন্তু এই দুটো ব্যাংকের রেজাল্ট প্রথমে এলো, দ্যাট মিনস এইচডিএফসি ব্যাংক এবং এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক। দ্যাট মিনস ব্যাংকিং সেক্টরে কেমন রেজাল্ট হতে পারে এই কোয়ার্টারে, তার একটা এস্টিমেশন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংকের রেজাল্ট যেমনটি এসছে, আইসিআইসিআই ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাংক, এইসব ব্যাংকের কিন্তু রেজাল্ট এরকমই আসতে পারে। অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট এরকম আসতে পারে। তো এসবিআই ব্যাংক গভর্নমেন্ট সেক্টরের ব্যাংক, বাকি এগুলো সব প্রাইভেট সেক্টরের ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক তো এখন অল টাইম হায়ার কাছে ট্রেড করছে। তো লেটস সি ব্যাংক নিফটি যেখানে ট্রেড করছে, এখান থেকে নেক্সট ব্যাংক নিফটি ট্রিগার পয়েন্ট কী হতে পারে, এই ব্যাংকিং সেক্টরের স্টক থেকে কিন্তু নেক্সট ট্রিগার পয়েন্ট হতে পারে। চলুন চটপট দেখে নিই এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট। এখানে বলছে যে যদি নিউজ চ্যানেলগুলোকে দেখি তাহলে 35% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ হয়েছে। অ্যাকচুয়ালি কি গ্রোথ হয়েছে, এটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে রাখতে পারি? দেখুন, এখানে যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টারের বেসিসে, মানে 3 মাস আগের যে রেজাল্ট বেরিয়েছিল, 3 মাস আগের যে রেজাল্ট ছিল এবং 3 মাস পরের যে রেজাল্ট বেরিয়েছে, এখন যে রেজাল্ট এসছে, সেখানে রেজাল্টের কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 2% ফল হয়েছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে 35% গ্রোথ, এটা কি রাইট, এটা কি সঠিক? চলুন একবার দেখে নিই। আর এখানে যে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে এস্টিমেশন যেটা ছিল, মানে এক্সপেকটেশন যেটা ছিল, সেটা কি বিট করতে পেরেছে? দেখুন, এক্সপেকটেশন কারা করে, এই যে সিএনবিসি 18 বলে একটা পোল আছে, এরা কিন্তু এস্টিমেট করে। যেমন এরা কি বলছে যে এইচডিএফসি ব্যাংকের Q1 রেজাল্ট, নেট প্রফিট ডাউন 2%, নেট ইন্টারেস্ট ইনকাম রাইজেস 3%। ইন্টারেস্ট ইনকাম বেড়েছে বাট কমেছে। এইচডিএফসি ব্যাংকের যে এস্টিমেশন ছিল, যে এস্টিমেশন সিএনবিসি 18 তাদের যে এস্টিমেশন, যেখান থেকে রেজাল্ট কেমন আসতে পারে, সেখান থেকে সেই রেজাল্ট যেমন আসতে পারে তারা এখানে এস্টিমেট করেছিল, বা তাদের প্রেডিকশান যেটা ছিল সেই প্রেডিকশানকে বিট করতে পেরেছে, তার থেকে ভালো হয়েছে। এবং তার এস্টিমেটটা কী ছিল দেখুন, যদি আমরা সেই এস্টিমেশন দেখি, এইচডিএফসি ব্যাংক অ্যানাউন্স নেট প্রফিট 16,175 কোটি টাকা। এবং যদি আমরা এখান থেকে ফার্স্ট কোয়ার্টারের এখান থেকে দেখি, তাহলে 2% ডিক্রিজ করেছে। এবং যদি আমরা এখানে ফ্রম কত থেকে না 16,511 কোটি টাকা থেকে হয়েছে কত, 16,175 কোটি টাকা। এবং যদি আমরা এখান থেকে রেজাল্ট এক্সিড সিএনবিসি 18 পোল এস্টিমেট কী ছিল, তাদের এস্টিমেশন কী ছিল, 15,693 কোটি টাকা। 15,693 কোটি টাকার থেকে এখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে 16,175 কোটি টাকা। দ্যাট মিনস এখানে কিন্তু এস্টিমেটকে বিট করতে পেরেছে। দেখুন, এই যে প্রফিট দেখাচ্ছে, এটা ছিল এস্টিমেশন 15,693 কোটি টাকা, 3% সেখান থেকে এটা হয়েছে কত, 16,175 কোটি টাকা। নেট ইন্টারেস্ট ইনকামের এস্টিমেশন কত ছিল, দেখুন নেট ইন্টারেস্ট ইনকামের এস্টিমেশন ছিল এখান থেকে 29,583 কোটি টাকা, সেখান থেকে তার থেকে একটু বেশি হয়েছে 29,837 কোটি টাকা। এবার এই এস্টিমেশন কারা করেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই,
কিন্তু যেটা এস্টিমেশন ছিল তার থেকে কিন্তু কম্পারেটিভলি যদি আমরা দেখি একটু হলেও ভালো হয়েছে। বাট ওভারঅল রেজাল্ট যদি দেখি, রেজাল্ট কিন্তু দেখাচ্ছে যে ইয়ার বেসিসে 35% রাইজ হয়েছে, আবার কোয়ার্টার বেসিসে এখান থেকে ফল হয়েছে। চলুন আমরা নিজের রেজাল্টটা দেখে নিই একবার। যদি আমরা রেজাল্ট দেখি এখানে কোয়ার্টার বেসিসে, সেক্ষেত্রে দেখুন আমরা যদি রেভিনিউ দেখি, রেভিনিউ এখানে সামান্য বেড়েছে। দ্যাট মিনস 79,434 কোটি টাকা থেকে এখান থেকে রেভিনিউ 81,000 কোটি টাকা হয়েছে। এবং এখান থেকে যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট হচ্ছে 18,013 কোটি টাকা থেকে এখান থেকে 17,188 কোটি টাকা দেখাচ্ছে। এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড বেসিসে এই রেজাল্টটা এখানে হয়েছে। এবং যদি আমরা এখান থেকে ইপিএস দেখি, ইপিএস কিন্তু এখানে কমেছে। আর্নিং পার শেয়ার কিন্তু এখানে ভালো নেই, এখানে কমেছে। তো চলুন দেখি পূর্ণাঙ্গ রেজাল্ট যদি একবার দেখে নিই, পুরো রেজাল্টটা যদি আমরা একটুখানি দেখে নিই যে রেজাল্ট কেমন হলো। প্রথমেই বলে দিই আপনাদের যে রেজাল্ট এখানে ইয়ার অন ইয়ার বেসিসে দেখানো হচ্ছে, দ্যাট মিনস লাস্ট কোয়ার্টারের যদি আমরা দেখি যে রেজাল্ট আমাদের দেখানো হচ্ছে, দ্যাট মিনস এখান থেকে দেখুন আজ থেকে 1 বছর আগের যদি আমরা এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট দেখি তাহলে 30/6/2023, ঠিক আছে। আর এখান থেকে যদি 30/6/2024, এটা ইয়ার অন ইয়ার মানে 1 বছর পরে ইয়ার অন ইয়ার বেসিসে রেজাল্ট। এবং যদি কোয়ার্টার বেসিসে রেজাল্ট দেখি, সেটা হচ্ছে এখানে লাস্ট কোয়ার্টার 31/3/2024 থেকে 30/6/2024, এখানে হচ্ছে কোয়ার্টার বেসিসে রেজাল্ট। তো এই দুটো রেজাল্ট যদি আমরা কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। কিন্তু এখানে সমস্যা কি আছে দেখুন, এখানে বড় সমস্যা হচ্ছে যদি আমরা আজ থেকে 1 বছর আগে দেখি তখন এইচডিএফসি ব্যাংক কিন্তু মার্জার হয়নি, দ্যাট মিনস শুধু এইচডিএফসি ব্যাংক ছিল। বাট 1 বছর পরে এখন যদি আমরা এই রেজাল্টকে দেখি, এটা এইচডিএফসি ব্যাংকের মার্জার হওয়ার পর রেজাল্ট। তখন রেজাল্ট ছিল দেখুন 38,500, তখন যেটা টোটাল রেভিনিউ বাবদ টোটাল যে ইনকাম ছিল, টোটাল ইনকাম যদি আমরা দেখি এখানে, টোটাল ইনকাম ছিল তখন কত 57,816 কোটি টাকা। সেখান থেকে এখন বেড়ে সেটা কত হয়েছে, সেটা হয়েছে 83,700 কোটি টাকা। এটা দুটো এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক মিলিয়ে। বাট লাস্ট কোয়ার্টার যদি দেখি 42,395 কোটি টাকা যেটা রেভিনিউ ছিল, যেটা ইনকাম ছিল, সেই ইনকাম কিন্তু এবারে 43,196 কোটি টাকা, খুব বেশি বাড়েনি। বাট এটাকে নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে ঠিকঠাক অ্যানালিসিস হবে না। কারণ গত বছরে যদি এই সময় আমরা দেখি, গত বছর এই সময় এটা কিন্তু ছিল না মার্জার, এটা মাথায় রাখতে হবে। মিনস কোয়ার্টার বেসিসে আমাদের এখানে অ্যানালিসিস করতে হবে, কারণ আগের অ্যানালিসিস এখানে ভ্যালিড হবে না, কারণ তখন ওর কোম্পানি অন্য ছিল। এবং এরপরে যদি আমরা এখান থেকে দেখি কোয়ার্টার বেসিসেই যদি আমরা দেখি প্রভিশন একটা ইম্পর্টেন্ট। তো প্রভিশন মানে ব্যাংকের লস কত হতে পারে বা আগামী দিনে ব্যাংকের কিছু খারাপ হবে, তার জন্য ব্যাংক কত টাকা গচ্ছিত রাখছে, এই টাকাটা চলে যেতে পারে। তো সেটা হচ্ছে আমার এখানে দেখুন কমেছে, ব্যাংক কমেছে। প্রভিশন নিয়ে অনেক কিছু নিউজ আমরা শুনছি কদিন ধরে। এবং গতবার কোয়ার্টারে যদি প্রভিশন দেখি, সেটা ছিল কত 13,511 কোটি টাকার প্রভিশন ছিল, সেটা মাত্র 2,600 কোটি টাকা। তো প্রভিশন যদি এখানে কম হয় তাহলে সেটার এফেক্ট পড়ে কোথায়, সেটা নেট প্রফিটে এফেক্ট পড়ে। বাট প্রভিশন কমিয়েও, এতটা প্রভিশন কমানোর পরেও এইচডিএফসি ব্যাংকের কিন্তু যদি আমরা নেট প্রফিট দেখি, প্রভিশন কমিয়ে নেট প্রফিট কিন্তু খুব বেশি বাড়েনি, এটা একটা বিষয়। এবং যদি দেখুন এখানে যদি প্রভিশন কমিয়ে নেট প্রফিট বাড়াতে পারতো লাস্ট কোয়ার্টার থেকে, সেটাও লাস্ট কোয়ার্টার থেকে প্রভিশন এতটা কমেছে, এতটা প্রভিশন কমার পরেও কিন্তু এখানে প্রফিট বাড়েনি। দ্যাট ইজ কোশ্চেন মার্ক, বড় কোশ্চেন মার্ক এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে। এবার যদি আমরা এনপিএ দেখি, দেখুন এনপিএ বেড়েছে 31,173 করোড় থেকে 33,052 করোড়। এবং এখান থেকে যদি 8,000 নেট এনপিএ দেখি, গ্রস এনপিএ দেখি 8,091 কোটি টাকা থেকে 9,508 কোটি টাকা। দ্যাট মিনস সেটাও বেড়েছে পার্সেন্টেজ 1.24% থেকে 1.33%। দ্যাট মিনস এনপিএ এখানে কিন্তু বেড়েছে, এটা কিন্তু ব্যাংকের জন্য ভালো নয়, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক। এবং এইচডিএফসি ব্যাংকের যদি আমরা এখান থেকে দেখি এনপিএর পরে যে সেগমেন্ট রেভিনিউ কোথা থেকে আর্নিংটা হচ্ছে, এর আর্নিংটা যে বেড়েছে সামান্য বা কমেছে কোয়ার্টার বেসিসে, তা কোন সেক্টরে ও আর্নিংটা ধরে রাখতে পেরেছে। দেখুন এখান থেকে যদি আমরা দেখি আর্নিং বেড়েছে কোন সেক্টরে, সেটা হচ্ছে রিটেল, যেটা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখান থেকে আর্নিং বেড়েছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর এখান থেকে রিটেল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর্নিং রিটেল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বেড়েছে। বাট দেখুন এখানে ট্রেজারি যেটা মেন ইনকাম, সেখান থেকে কিন্তু এখানে ট্রেজারিতে আর্নিং কিন্তু বাড়েনি। মেন ইনকাম কিছুই নয়, ট্রেজারি একটা ইম্পর্টেন্ট সেক্টর যেখান থেকে আর্নিং হয়, বাট ট্রেজারিতে আর্নিং কমেছে। হোলসেল ব্যাঙ্কিং, সেখানে আর্নিং কিন্তু হোলসেল ব্যাঙ্কিংয়ে
কমেছে, মানে মেন যে বড় বড় সেক্টরের যে কর্পোরেট লেভেলের যেসব ব্যাঙ্কিং সেখানে কিন্তু আর্নিং বাড়েনি। দ্যাট মিনস এখানে যেটা মেন যে সেক্টর যেখানে আর্নিং বেড়ে সেটা হচ্ছে কি রিটেল সেক্টর, দ্যাট মিনস যে পার্সোনাল লোন যে, এবং এই পার্সোনাল লোন বা এগুলো কিন্তু মানে এখানে সিকিউরিটি কম, ঠিক আছে, এখানে সিকিউরিটি কম, সিকিউরিটি কোথায় বেশি থাকে কর্পোরেট সেক্টর, এবং সেখানে গ্রোথ বেশি হয়। বাট এখানে রিটেল সেক্টরে কিন্তু এরা বিজনেসটা বেশি করছে, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিজনেস বেশি করছে। তো বড় গ্রোথ কিন্তু এখনও পর্যন্ত কিছু আসেনি, কিছু দেখা যাচ্ছে না। তো এগুলো মাথায় থাকবে এইচডিএফসি ব্যাঙ্কের। এখান থেকে আমার মতে যদি দেখেন তো এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট খুব ভালো হয়নি, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ডিক্রিজ করেছে, ইয়ার অন ইয়ার বেসিসে যেটা 35% ইনক্রিজ দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নেওয়ার নয়। কারণ গত বছর যখন এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট অ্যানাউন্স হয়েছিল ওই এক বছর আগে, তখন সেটা মার্জার ছিল না, এবং মার্জার হওয়ার পরে যদি আমরা দেখি এখনও এক বছর পূর্ণ হয়নি। তো এইচডিএফসি ব্যাঙ্কের এখান থেকে রেজাল্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ডিক্রিজ করেছে। বাট একটাই পজিটিভ যেটা আশা, যেটা হোপ, সেটা হচ্ছে এস্টিমেট যেটা ছিল, যেটা স্ট্রিটের এস্টিমেট, দ্যাট মিনস আমাদের মার্কেটের যে এস্টিমেশন ছিল, যেটা সিএনবিসি পোলের এস্টিমেট ছিল, সেটাকে বিট করেছে সামান্য হলেও, খুব বিশাল কিছু হয়নি। তো এখান থেকে নিউট্রাল বা ওকে ওকে একটা রেজাল্ট এইচডিএফসি ব্যাঙ্কের আমরা দেখতে পারি। এবং এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা এখান থেকে লেভেল দেখি, এইচডিএফসি ব্যাঙ্ক যে লেভেলে ট্রেড করছে 1600 লেভেল, এবং এই 1600 লেভেলের একটা সাপোর্ট লেভেল 1607 কাছে ট্রেড করছে। 1600 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 1600 লেভেল যদি ব্রেক করে দিলে নিচের দিকে এখানে 1550 পর্যন্ত আসতে পারে, এবং নিচের দিকে আরও কিছুটা ফল দেখাতে পারে। দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন আমি প্লট করতে পারি, যে ট্রেন লাইনটা এইচডিএফসি ব্যাঙ্ক এতে ফলো করতে পারে। মোটামুটি একটা ট্রেন লাইন আমি যদি এখানে ড্র করি, তাই দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের নিচের দিকে নেক্সট টার্গেট এখানে 1520 পর্যন্ত দেখাতে পারে, 1550 লেভেল যদি ব্রেক করে। বাট যদি 1600 লেভেল ব্রেক না করে কোনো অবস্থানে, 1600 লেভেল ব্রেক করলে 1580, 1550, 1520 ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমি দেখতে পারি। উপরের দিকে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখান থেকে 1607 ট্রেড করেছে, 1650 লেভেলের উপর সাস্টেন করে, 1620 লেভেলের উপর সাস্টেন করে 1650, এবং 1650 লেভেল ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে কন্ডিশন বেসিসে। আর ব্যাঙ্ক নিফটি যে লেভেলে দাঁড়িয়ে আছে এই লেভেল থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন থাকবে, নিচের দিকে মুভমেন্ট হলেও এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন থাকবে। এই জন্য কিন্তু সোমবার ট্রেড করার জন্য এই এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের রেজাল্টের বেসিসে কিন্তু একটা মার্কেটে মুভমেন্ট আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।